সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। জুলাই সনদ, পিআর সহ নানা ইস্যুতে রাজনৈতিক দলগুলো বিভক্ত থাকলেও ফেব্রুয়ারিতে নির্বাচনের পক্ষে তারা একমত। বিশ্লেষকদের মতে আসন্ন নির্বাচন হবে সবচেয়ে কঠিন। নির্বাচন কমিশনও একমত। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সমান প্রতিযোগিতার পরিবেশ নিশ্চিত করা এবং অন্যান্য চ্যালেঞ্জ মোকাবেলা করা সরকারের ও ইসির জন্য বড় পরীক্ষা। রাজনৈতিক নেতাদের দৃষ্টিতে বিষয়টি অন্তর্বর্তী সরকারের সামনেও এক কঠিন চ্যালেঞ্জ। সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের আজকের সম্পাদকীয় ডক্টর ইউনূসের সামনে পরীক্ষা। আর এসব নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অ্যাডভোকেট ফজলুর রহমান, রাজনীতিবিদ, এবং মাহমুদুর রহমান মান্না, সভাপতি নাগরিক ঐক্য। দর্শক, আপনারা এই আলোচনায় অংশ নিতে পারেন। এজন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে, এছাড়া ফেসবুকের মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। আলোচনার শুরুতেই জানিয়ে দেব এখনকার প্রধান শিরোনামগুলো। আনন্দ বিষাদে দেবী দুর্গাকে বিদায়, শারদ সুরে আবির রঙে মাতলেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জনের শেষ হলো দুর্গোৎসব, সম্প্রীতির কাছে হার মানল সব শঙ্কা। প্রধান উপদেষ্টা আন্তরিক থাকায় ভোট নিয়ে শঙ্কা নেই, মন্তব্য তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবিরের। আগামী নির্বাচন ডক্টর ইউনূসের জন্য অগ্নি পরীক্ষা, বললেন জয়নুল। এবার শুরু হচ্ছে ওবায়দুল কাদের সহ 7 জনের বিচার। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ জানা যাবে এ মাসেই। আওয়ামী লীগের বিচার সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় প্রসিকিউশন। খাগড়াছড়ির সহিংসতায় ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন, নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা। এখনও বহাল 144 ধারা। গুইমারায় সংঘর্ষের ঘটনায় 3টি মামলা পুলিশের। এবং উৎসবের মাঝেই বিষাদের ছায়া, ছুটির দিনে সড়কে ঝরল 12 প্রাণ। ফেনীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে, ঝিনাইদহে পিষে দিল বেপরোয়া বাস। নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনা। দর্শক, শিরোনাম শুনছিলেন। আমরা আজকের আলোচনার বিষয় দিয়েছি ডক্টর ইউনূসের সামনে পরীক্ষা। অ্যাডভোকেট ফজলুর রহমান, আপনাকে দিয়ে আলোচনা শুরু করব। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনের যোগদান শেষে দেশে ফিরেছেন এবং সেখানে তিনি বেশ কয়েকটা ইন্টারভিউ দিয়েছেন। এবং একটি ইন্টারভিউতে তিনি বলেছেন যে দেশে নাকি অনেক মানুষ তাকে 5 বছর, 10 বছর, এমনকি 50 বছর ক্ষমতায় দেখতে চায়। ওই লোকেরা নাকি বলছেন নির্বাচন দরকার, কি কার নির্বাচন দরকার। এবং আজকে এই বক্তব্যের সূত্র ধরে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন যে এই ধরনের বক্তব্য আসলে শঙ্কা তৈরি করে। যদিও ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা তিনি বরাবরই বলে আসছেন, তার এই ধরনের বক্তব্য আসলে শঙ্কা তৈরি করে কিনা? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে যিনি আছেন, আমার বন্ধু, আমার ভাই জনাব মাহমুদুর রহমান মান্না, এবং যারা শুনছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। ইউনূস সাহেব এ ধরনের কথা শুধু এখন বলছেন তা না, উনি অনেক বিভ্রান্তিকর বিতর্কিত কথা প্রায় সবসময়ই বলছেন। হতে পারে এটা ওনার বয়সের কারণে, হতে পারে ওনার নিজস্ব একটা চিন্তা ভিতরে আছে। মুখে যা উনি বলেন, ভিতরে তা বিশ্বাস করেন না। এবং আমার কাছে এখনো মনে হয় 2026 সনের ফেব্রুয়ারি মাস অনেক দূরে। বলে দিল্লিতে বলছিল নিজামুদ্দিন আউলিয়া, দিল্লি হনুজ দূরস্ত। আমার কাছে মনে হয় না যে ইউনূস সাহেবের অধীনে কোনো নির্বাচন হতে পারে, অথবা হলে এটা কোনো সুষ্ঠু নির্বাচন হবে। এটা আমি বলে রাখলাম। কারণ হলো ইউনূস সাহেবের নিজের একটা পক্ষ আছে, একটা দল আছে। দলটা হলো, যদিও এনসিপি বলা হয়, আসলে তার দলটা হলো এনসিপি সহ জামাত সহ জামাতের পক্ষের সমস্ত দলগুলো। এটা হলো ইউনূস সাহেবের আসল দল, এবং তাদের দায়িত্বে বা পরামর্শে ইউনূস সাহেব চলেন। আর বিএনপি একটা বড় দল, সেইটাকে তারেক রহমান সাহেবের মাধ্যমে দলটাকে কথা দিয়েছেন তিনি ইলেকশন করবেন, ইলেকশন করে দিবেন। ওই আমি একদিন বলছি তারেক রহমান সাহেব হলো ইউনূস সাহেবের দিনের বন্ধু, আর জামাত বা এনসিপিরা হলো রাতের বন্ধু। রাতের বন্ধু বড় প্রিয় হয়। তো তারা যা করছে
সেটাই আমাকে দেখতে হবে যে তারা কি ইলেকশনের পথে যাচ্ছে কিনা। এই যে জামাতের বা এনসিপির যে দাবি দেওয়া, সংস্কার থেকে ধরে পিআর থেকে ধরে বিভিন্ন দাবি দেওয়া এবং 7 দিন পর্যন্ত তারা প্রোগ্রাম ঘোষণা করেছে, এটা তো ইউনূস সাহেবের প্রিয় দল। তারা এখন তো ইলেকশন স্বীকার করে নাই, আর পিআর না হলে ইলেকশন হতে দিবে না। এই দেশে তো পিআর সংবিধানের কোনো আর্টিকেলেই পিআরের ব্যাপারে কোনো কথা নাই। জি, কাজেই যেহেতু তারা সংবিধানের মাধ্যমে তারা শপথ নিয়েছেন, কাজেই সংবিধানের বাইরে যাওয়ার তাদের পথ নেই এখন পর্যন্ত আমি মনে করি। কাজেই সংবিধান অনুযায়ী একটা জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত, সাধারণ নির্বাচন হওয়া উচিত, এবং সেই নির্বাচনে যারা মেজরিটি হবে তাদের কাছে দায়িত্ব দেওয়া উচিত। কিন্তু ইউনূস সাহেবের লোকজন যখন, বা ইউনূস সাহেব নিজে যখন ছেলেদেরকে মাথায় হাত দিয়ে বলে যে তোরাই হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তখন আমার সন্দেহ হয় যে ইউনূস সাহেবের ভিতরে অন্য কোনো কথা আছে কিনা। জি, যেমন আমি একটা কথা বলি, 3টে দলকে উনি সাথে নিয়ে গেছেন। প্রথম বলছে বিএনপির যাবে 2 জন, জামাতের 1 জন, আর এনসিপির 1 জন। বিএনপির 2 জন যাওয়ার সঙ্গে সঙ্গে তারা দাবি করলো, কেন আমরা কি বিএনপির চেয়ে কম নাকি, আমাদেরও নিতে হবে। এবং শেষ পর্যন্ত দেখা গেল বিএনপির চেয়েও জামাত বা ওই যে এনসিপির সমান সমান তো গেছে, আমি শুনি আরও নাকি তারা গোপনে বেশি গেছে। তো ইউনূস সাহেবের কাছে যেখানে এনসিপির এত গুরুত্ব, যে দলটা এখন পর্যন্ত রেজিস্ট্রেশনের কাছাকাছি গেল, এখন পর্যন্ত মারখানি গন্ডগোল আছে। আমার পাশে যিনি বসে আছেন মাহমুদুর রহমান মান্না, জাতিসংঘে যাইতে হবে তাকে, তারই এটা আমি বলছি না। মাহমুদুর রহমান মান্নারা যাইতে পারে না, যায় কে আক্তার নামে একটা ছেলে। এইসব ছেলে পেলে যদি ইউনূস সাহেব না থাকে, এরা রাস্তায় ঘুরবে। রাজনীতি দূরের কথা, 10 টাকাতে ভাত কোথায় খাইতে হবে যদি চুরিচামারি করে না থাকে, সেটা 100 বার চিন্তা করতে হবে। এদেরকে নিয়ে জাতিকে অপমানিত করার কোনো দরকার ছিল না তো ইউনূস সাহেবের। জি। আর আমার কথাটা হলো, ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন নয়, ইলেকশন হতে হবে একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এটাই মূল কথা। মাহমুদুর রহমান মান্না, যেই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে 5 বছর 10 বছর, যদিও তিনি বলেছেন যে অনেকেই বলছে, দেশের অনেকেই বলছে, তো এই কথাগুলো তো আমরা এর আগেও দেখেছি যে আগে যিনি সরকার ছিলেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পাশের লোকজনও কিন্তু এই ধরনের কথাগুলো বলতো যে আপনি থাকেন, জনগণ আপনাকে চায়, এই ধরনের কথাগুলো আসছে। এবং অ্যাডভোকেট জয়নুল আবেদিন ফারুক যেটা বলছেন যে তার এই ধরনের বক্তব্য আসলে মানুষের মধ্যে শঙ্কা তৈরি করে, যদিও তারা বলছেন যে তারা শঙ্কার মধ্যে নাই, তারা মোটামুটি আশ্বস্ত হয়েছেন। আর যেটি অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন নিয়ে হওয়া উচিত না, হলেও সেই নির্বাচনটি সুষ্ঠু হবে কিনা শঙ্কা আছে। আপনার কাছে কি মনে হয়? প্রথম কথা হলো, প্রফেসর ইউনূস যেটা বলেছেন এইটা আমার মধ্যে কোনো শঙ্কা তৈরি করে না। শেখ হাসিনা আর ডক্টর ইউনূসকে আমি কোনোভাবেই এক সমতলে দেখি না। প্রফেসর ইউনূস 2007-এর দিকে একটা রাজনৈতিক দল করেছিলেন, নাগরিক শক্তি। ওর কি ম্যানিফেস্টো, কিসের কি, কিচ্ছু জানি না আমরা। উনি ডক্টর কামাল যখন গণফোরাম করেন, তখন সেখানে গিয়ে একটা বক্তৃতা করেছিলেন, রিটেন, আমার স্বপ্নের দল। বলেছিলেন ওনার স্বপ্নের দলটা কেমন। সেই স্বপ্নের দল উনি করতে শুরু করেছিলেন SMS দিয়ে। আমি এই কথা দিয়ে তাকে ছোট করছি না, তাকে বড় করবার তো প্রশ্ন নাই এটার মধ্যে। আমি বলছি যে একটা রাজনৈতিক দল SMS পাঠিয়ে করার কথা যিনি ভাবেন, এবং সেই নিয়ে যিনি মনে করেন, যিনি স্বপ্ন দেখেন, তার আসলে স্বপ্নটাই বড় স্বপ্নময়, আমাদের বাস্তবতার ছোঁয়া নাই। এটা আমাদের বোঝা দরকার, বোঝা উচিত। উনি রাজনৈতিকভাবে খুবই দুর্বল, কাঁচা মানুষ একটা। এবং এখন উনি যে সমস্ত কথাবার্তা বলছেন, এগুলো খুবই একটা কাঁচা মনের বা বুদ্ধির পরিচয়। আমি আবার বলি, মানে উনি তো সব জায়গায় আমি বলি হি ওয়াজ মাই ডাইরেক্ট টিচার, ওরভাবে আমার বলা ঠিক নয়, কিন্তু রাজনীতির প্রশ্ন যখন আসে তখন না বলে পারা যায় না। এই নিউ ইয়র্কেই একটা প্রশ্নের জবাবে উনি বলেছেন, আওয়ামী লীগকে ব্যান করা হয়নি, সাময়িকভাবে তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যে কোনো সময় এটা উঠে যেতে পারে। তার সরকারের আরেকজন উপদেষ্টা যিনি আইন দেখেন, তিনি বলেছেন
এটা তো এখন কোনো সম্ভাবনাই নাই, অদূর ভবিষ্যতেও নাই। ইউ আর দ্য লিডার, নট যে আপনি উপদেষ্টা, উনি প্রধান উপদেষ্টা, কিন্তু এতে ওনার কোনো বিকার নেই। উনি এগুলোকে বড় মনে করেন না। হয় কি ধরেন, এক একজন মানুষের দৃষ্টিভঙ্গি, মনন, চিন্তা, কালচার এক একভাবে গড়ে ওঠে, এবং ধরেন এক এক পেশার মানুষ কিন্তু কথাও এক এক রকম করে বলে। ডাক্তার তিনি যেরকম করে বলেন, ডাক্তারদের বেশিরভাগের হাতের লেখাই পড়া যায় ঠিক মতো, ইঞ্জিনিয়ার এরকমই কথা বলেন না, আমলা আরেকভাবে কথা বলেন, লয়ার আরেকভাবে কথা বলেন। তো প্রফেসর ইউনূসও, আমি জানি না এইটা কি এনজিও করবার কারণে না কোন কারণে, উনি যেভাবে কথাবার্তা বলেন, সেই কথাবার্তা মানে সাপোজ আমি যদি এরকম বলি, যদি একটা তাত্ত্বিক বিতর্ক উঠে যেতে পারে, এভরিবডি শুড বি অ্যান এন্টারপ্রেনিউর। প্রত্যেকে এন্টারপ্রেনিউর তো হতে পারে না, কোনোভাবেই হতে পারে না, সায়েন্স পারে না। কিন্তু উনি এটা দিয়ে মানুষের মধ্যে একটা স্বপ্ন তৈরি করতে চান, সাকসেসফুল হয়, কাজে লাগে। বিকজ অনেক বড় জায়গায় গেছেন, তো বললে মনে হয় কত দামি কথা বলেছেন, বাট এইটা হয় না। এরকম অনেক কথাই আছে। আমি তার প্রথম দিকে তো ধরেন তার বক্তৃতা আমি খুব নিয়মিতভাবেই ফলো করতাম। আমি কতগুলো জিনিস খুব কমন দেখি। ব্যক্তিগত আলাপচারিতাই উনি এরকম বলেন, মানুষের মধ্যে আছে অপার সম্ভাবনা, তার আছে বিজয়, বড় সৃজনী, তার আছে একটা শক্তিশালী মনন, সে একটা কালেকটিভ এন্টিটি। শুধু তার বাধা তাকে ইনিশিয়েটিভ নিতে দেয় না, উদ্যোগ হতে দেয় না। তার উদ্যোগটা তুমি মুক্ত করে দাও, সে অসাধ্য সাধন করতে পারে। মানুষ অসাধ্য সাধন তো করেই। যে মানুষ গুহায় ছিল, বনে জঙ্গলে ছিল, সে আজ কোথায় গেছে, এটা তো মানতে হবে। কিন্তু তার মানে এই নয় যে সবাই সব পারে। কিন্তু উনি এরকম ইকুয়েট করে বলেন। এই কথাটাকে আমি সেরকম করেই মনে করি, যেটা বলেছেন। অনেকে বলে এটা তো ঠিক কথা, এই কথা এদেশে এসে হয়েছে তো, 5 বছর থাকবেন, আপনি আজীবন থাকেন, এগুলো বলেছে। মানে আমরাই বিভিন্ন জায়গায় বক্তৃতা করেছি যে উনি যদি এরকম থাকেন, সেটা তো একটা ফ্যাসিবাদী কায়দায় থাকা হলো। ভোটটাই কিছু কীভাবে থাকবেন, উনি নিজে কি থাকবেন আপনারা যে দাবি করেন, এটা নিয়ে উনি কোনো ব্যাখ্যা দেননি, কিচ্ছু করেননি। এখন যে বলেছেন, আচ্ছা একটা কথা হয়ে গেছে, ফরগেটিং। ওনার মানে অ্যাটিচিউডটা এইরকম, অনেকটা হ্যাপি গো লাকি টাইপের, অনেকটাই আপনার কী বলবো, মানে আপনি ওনাকে বলতে পারেন ওনার এই অ্যালাইনমেন্ট, ওই অ্যালাইনমেন্ট ইত্যাদিতে আছে না, আপনার মনে আছে, আমি ঠিক মানে বিবৃতিটা উল্লেখ করব না। উনি বেশ কয়েকজন নোবেল লরিয়ের সব একটা কী বিবৃতি দিয়েছিলেন, এবং সেটা নিয়ে আন্তর্জাতিক অনেক কী বিতর্ক তৈরি হয়েছিল। এখন উনি রীতিমতো টুপি পরছেন, আল্লাহর ওয়াস্তে এই ওই সবই বলছেন, কিন্তু দ্যাট স্টেটমেন্ট ওয়াজ অ্যাবসলিউটলি অপোজিট। মানে হয় কি, একটা জিনিস, পলিটিক্স কিন্তু একটু ডিফিকাল্ট সাবজেক্ট। কোন অর্থে ডিফিকাল্ট আমি বলি, কেউ যদি মনে করেন আমি সবসময় সত্যি কথা বলবো, পলিটিক্স করলে সবসময় সত্যি কথা বলতে পারবেন না। আপনি খুব বেশি অনেস্ট কি হতে পারেন, আমি মিথ্যা বলবো না, আমাকে যখন সত্য বলতে পারবো না, তখন নাই বললাম। বাকি যখন আছে তখন সত্যটা বলবো, অথবা সত্যের আশেপাশেই থাকবো, দূরে থাকবো না। আমি এই কথা বলবার পর অনেকে আমাকে মনে বলে, আরে বাবারে তো ধান্দা করছেন, আপনি যে বক্তৃতা করছেন ইলেকশনের সময়, কয়টা কথা কয়জন নেতা পরবর্তী সময় ক্ষমতা গেলে রাখতে পেরেছেন। দিজ আর রিয়েলিটিস। মানে হয় কি, মানে যখনই যেহেতু পলিটিক্স একটা, তার মধ্যে যদি ডেমোক্রেটিক পলিটিক্স, বুর্জোয়া পার্লামেন্টারি পলিটিক্স হয়, এটা একটা মেজরিটি রুলের প্রশ্ন আসে, তখন তো মেজরিটির কাছে আপনার মাথা নত করতে হবে। সেই মেজরিটি সবসময় সত্যি না। সমগ্র পৃথিবীব্যাপী বলছে সূর্য পৃথিবীর চতুর্দিকে ঘোরে, সেটা তো আর সত্য নয়। সত্যটা সত্যই, কিন্তু আপনি সত্য বলার কারণে তো ফাঁসি হয়েছে কোপারনিকাসের, গ্যালিলিওর কি হয়েছে আমরা জানি। এই অর্থে আমি বলছি যে উনি ওই ধরনের একজন সাত্ত্বিক সত্যবাদী, এগুলো হয়তো তার ড্রিমের মধ্যে আছে, হুইচ আর নট রিয়ালিটি। যেটা বলেছেন রিয়ালিটি বলেননি উনি, ওই শুনেছেন ওইটাই বলেছেন, বোঝাতে চেয়েছেন যে অনেকে তো বলেছে আমি তো চাইনি, এখন তো দিতে চাই। আমি কিন্তু এটা মনে করি যে উনি নির্বাচন দিয়ে দিতে চান, বিকজ এইটা তার খুব স্বাদ লাগছে না। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, যেই প্রসঙ্গটি মাহমুদুর রহমান মান্না ভাই তুললেন, যে উনি আরেকটি কথা বলেছেন যে আওয়ামী লীগের বিষয়ে, যে আওয়ামী লীগের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং যে কোনো সময় সেটি উইথড্র হতে পারে, এবং দেশের আইন উপদেষ্টা যেটি বললেন যে এটা কখনোই সম্ভব হবে না। তো আওয়ামী লীগের শেষ পরিণতিটা আসলে কি? আবার সে একই প্রশ্ন চলে যায় যে আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনাহীন আওয়ামী লীগের শেষ পরিণতি কি? আমি আপনাকে একটা কথা বলি, শুনেন।
ইউনুস যে কথাটি আওয়ামী লীগ সম্পর্কে বলছে যে কোনো সময় তাকে তারা নির্বাচনে আসার জন্য তাদের এম্বার্গোটা তুলে দিতে পারেন, এর সঙ্গে সঙ্গে কিন্তু ওনার আইন উপদেষ্টা কিন্তু এটাকে বিরোধী, যেটা মান্না ভাই বললেন, এবং এটা নিয়ে তর্ক বিতর্ক হতেই পারে, হবেই। আমার মনে হয় না এটা এত দ্রুত নিষ্পত্তি হবে। ইউনুস সাহেব কেন বলছেন উনি বলতে পারবেন, কিন্তু আওয়ামী লীগ পট করে ইলেকশনে আইসা পড়বে, মিছিলে মিটিংয়ে জড়ায় যাবে, এটা সম্ভব না আইনগতভাবেও। আবার বাস্তবতাটা হলো, রাজনৈতিক বাস্তবতাটা হলো, আওয়ামী লীগকে যদি এখন ছেড়ে দেওয়া হয় যে তুমি মাঠে যাও, দৌড়ায় মিছিল করতে পারবে, পুলিশ তাদেরকে না ধরলেও যেসব নেতারা আওয়ামী লীগ গত 15 বছর চালিয়েছেন, মন্ত্রী বলেন, নেতা বলেন, সমস্ত নেতারা, তারা কেউ এসে একটা মাঠে এখন আর আগের মরালিটি নিয়ে আর কোনো বক্তব্য রাখতে পারবে না, মানুষদেরকে দূর দূর করে তাড়ায় দিবে। আমি কিন্তু একসময় বলছি যে এইসব নেতাদের নেতৃত্বে যদি আবার আওয়ামী লীগ করতে চায়, তাহলে আওয়ামী লীগের আলে একতে 10 বছর সময় লাগবে। আমি এখন এটা বিশ্বাস করি। ওইসব কালিমুখ যেসব নেতাদের মুখে আছে, এদের নেতৃত্বে আর আওয়ামী লীগ হবে না। আর ইলেকশন যদি ফেব্রুয়ারিতেই হয়, তা আওয়ামী লীগ আইসাও কোনো লাভ হবে না। তবে আমি একটা জিনিস মনে করি, এই দেশে একটা রাজনৈতিক শক্তি, মুক্তিযুদ্ধের পক্ষের একটা রাজনৈতিক শক্তি ইলেকশন করা দরকার। ইট ইজ নট আওয়ামী লীগ। আবারও বলতেছে, আমাকে ভুল বুঝে সবাই। এর কারণটা আমি এই কারণে বলি, বিএনপি এবং জামাত যদি পাল্টাপাল্টি দুইটা ফ্রন্টে ইলেকশন হয়, বিএনপি মেজরিটি পাবে, জামাত বিরোধী দলে যাবে। কিন্তু 6 মাস বা 1 বছর পরে যেটা ঘটবে, এটা আমার ধারণা 2 বছরের মতো ঘটবেই, যে ইরানের বনি সদরের মতো এই যে জাতীয়তাবাদী শক্তি বিএনপিকে যে কোনো তাদের ত্রুটির জন্য হোক, সাংগঠনিক অবস্থানের জন্য হোক, সরকার চালানোর ব্যর্থতার জন্য কথা বলে হোক, আন্দোলনের সংগ্রামে, এইসব ধর্মের নামে যেসব শক্তি রাজনীতি করে, ধর্ম ব্যবসায়ী জামাত সহ, তারা তাকে ফালায় দেয়া এটাকে এক ধরনের আফগানিস্তান, এক ধরনের ইরান, এক ধরনের সিরিয়া, এই জায়গাতে বানাবে। জাতীয়তাবাদী শক্তি মুক্তিযুদ্ধ চিরদিনের জন্য হারায় যাবে। সেই কারণে এটা আমি কিন্তু খুব কনফার্মলি কথাটা বলছি। এখানে মধ্যে যদি জাতীয়তাবাদী শক্তি, মানে মুক্তিযুদ্ধের, রিয়েল মুক্তিযুদ্ধের পক্ষের একটা ফোর্স থাকে, তাহলে জামাত এখানে বা তাদের শক্তি, ইসলাম শক্তি এখানে থার্ড হবে ইলেকশনে। কাজেই এখানে তাদেরকে সুযোগ দিতে হবে। এখন ওই রিপোর্টার্স ইউনিটি গিয়ে একজন কথা বলতে মুক্তিযুদ্ধের পক্ষে গেলেই যদি পিটমোড়া বান্ধিয়া দৈরা পিটায় নিয়ে, পুলিশ নিয়ে, সন্ত্রাস দমন আইনে কেস দিয়ে দেয়, লতিফ সিদ্দিকী, মঞ্জুর আলম পান্না বা কলেজের ইউনিভার্সিটির প্রফেসর কার্জন সাহেবের মতো, তাহলে তো এখানেও মুক্তিযোদ্ধারা তো আর বাড়িতেই পারবেন না। অবস্থাটা এইরকম। আমি আপনাকে খুব ক্লিয়ারলি বলি, ইউনুস সাহেবকে মান্না ভাই স্যার লাগে। আমিও চিটাগাং ইউনিভার্সিটিতে পড়লে উনি আমার ডাইরেক্ট স্যার হতে পারতেন, কিন্তু আমি ওনাকে স্যার মনেই করি। আমিও মনে করি উনি স্যার হওয়ার মতো মানুষ। কিন্তু তারপরেও বলবো, উনি 10 বছর, 5 বছর, 50 বছর চেয়ে বড় কথা হয়েছে, আমরা কতদিনের জন্য আসছি এটা তো লিমিট করে দেওয়া হয় না। কাজে আমরা ইচ্ছা করলে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারি, এই কথাটা কিন্তু তার মনে আছে, এবং এই সরকারের মনেও আছে যে আমরা ইচ্ছা করলে যতদিন খুশি ততদিন থাকতে পারি। এবং অবজেক্টিভ কন্ডিশন যদি তাদের পক্ষে থাকে, যেটা আছে এখন, মান্না বাইরে বলবে না, কারণ মান্না বাইরে তো গিয়ে এখানে ওই যে আলী রিয়াজ সাহেবের এখানে গিয়ে ওতে বসেন, মিটিং টিটিং করেন টোরেন, তারা এটা বলবে না। আমি বলবো, এইখানে যারা এই দেশটাতে যারা খেলতে চায় জাতীয় এবং আন্তর্জাতিকভাবে, সেই খেলোয়াড়রা উপস্থিত, এবং সেই খেলাটা কিন্তু চট্টগ্রামে হচ্ছে, সেন্ট মার্টিনে হচ্ছে, আমার দেশে ভিন্ন শক্তি করতেছে। আর আমার দেশের এই যে স্বাধীনতা বিরোধী শক্তি যারা 71 সনে পরাজিত হয়েছিল, তাদের কিন্তু ওই যে আমি বলি 5ই আগস্ট ঘটছে 2টা কারণে। আমরা মান্না বাইরে মিল্লা বিএনপি সহ 31 দফা সহ আমরা ঘটাইছিলাম এই দেশটাকে একটা গণতান্ত্রিক রূপান্তরের জন্য, হাসিনাকে বিদায় করিয়া। আর পিছনের জামাত যে শক্তি, ওই যে সার্জিস আলমরা বলে, এরা হইল কি ভ্যানগার্ড। ওই যে ভ্যানগার্ড শক্তি যারা ছেলেরা সামনে ছিল, তারা কিন্তু বলছে আমরা কি 5ই আগস্ট ঘটাইছি খালি ইলেকশনের জন্য? আমরা করে এনে সংস্কার করব, সৎকার করব, বাংলাদেশের নাম বদলাইব,
47-কে বলবো স্বাধীনতা, 24-কে বলবো রিয়েল স্বাধীনতা, আর 71-কে বলবো গন্ডগোল। 71-এ কিছু হয় নাই, এইটা হলো বিদেশি শক্তি বাইদের মধ্যে গন্ডগোল লাগাইছে। খেলা হইলো এই জায়গাতে, এই খেলা শেষ না হওয়া পর্যন্ত ইউনূস সাহেব ইলেকশন দিতে পারবে না। এখানে পিআর এর কথা বলা হবে, সিআর এর কথা বলা হবে, সিএস রেকর্ডের কথা বলা হবে, আরএস এর কথা বলা হবে, মাঠ পর্সার কথা বলা হবে। ইলেকশনে এত সোজা ইউনূস সাহেব যাইতে পারবে না, কারণ তার নিজের ফোর্স হইল ওই জায়গাতে। এবং ইউনূস সাহেব যতই তারেক রহমান সাহেব এবং বিএনপিকে বলুক যে শান্ত থাকো, তোমাদেরকে ইলেকশনে দিয়ে দিব, কিন্তু আলটিমেট গোল হইল ইলেকশনে গেলেও যদি জামাত যায়, এইভাবে যায় ইলেকশনে গেল, আমি মান্না ভাইকে সামনে রেখে বলতেছি যেটা হবে, 18 সনের ইলেকশনে আমাদের অভিজ্ঞতা আছে। সমস্ত ভোট, সমস্ত সমর্থন, 90% সমর্থন মনে করেন একজনের পক্ষে, আমার পক্ষেই মনে করেন একটা এলাকাতে 90%। পরের দিন হঠাৎ করে দেখা গেল শীতের দিনে একটা মামলা হয়ে গেল, অমুক জায়গাতে আওয়ামী লীগ অফিস পুড়ে দেওয়া হয়েছে, 200 জনের নাম আমার 3 থানার, 500 জন অজ্ঞাত আসামি। এখন গিয়ে 1 মাস আপনি বিলের মাঝে গিয়া সাতরান গিয়া পুলিশ মিলিটারি সব সুষ্ঠু ইলেকশন করার জন্য খালি বিএনপির কর্মীরা দৌড়াইব। ইলেকশন করবেন যদি মনে করে এই সরকার যতই নির্বাচন কমিশন সঠিকভাবে হোক, সরকার যদি মনে না করে যে ইলেকশন সঠিক করতে পারবে এবং ইউনূস সাহেব হল এটার পক্ষে, না ইলেকশন আমি বলি কেন, ইলেকশন হলে কি কারণ হবে? হবে এই কারণে সমস্ত জায়গাতে জামাতের প্রশাসন বৈশা আছে, সমস্ত বাংলাদেশ। কেউ বিশ্বাস না করে তারা নির্বাচন হলে জামায়াত সরকার গঠন করবে ডক্টর মোহাম্মদ ইউনূস। যদি জামাত সরকার গঠন বুটে না, কিন্তু আজকে লেখছে ফজলুর রহমান বলছে 60% ভোট না, আমি বলছি না, আমি বলছি জামাত ভোট পাইবে 6%, কিন্তু দেখাইও দিতে পারে যে 60% ভোট পাইছে। কারণ সমস্ত প্রশাসন, আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যন্ত্রণা থেকে কইতেছি, 10 মাস যাবৎ কিশোরগঞ্জের প্রশাসনের যে যন্ত্রণা আমি পাইতেছি, এটা অকল্পনীয়। জি, কথাটা বুঝছেন? আপনার সাথে হাসাহাসি করে কথা বলবে, একটা কাজও আপনার করবে না। আপনার কাছে আবার আসবো মাহমুদুর রহমান মান্না ভাই, এই যে জাকসুর পরে এবং এখন রাজনীতির বর্তমান অবস্থা দেখে মনে হচ্ছে যে জামায়াত আগামী নির্বাচনে একটা ফাইটিং পজিশনে চলে গেছে এবং বিএনপি এখনো কমফোর্ট জোনে নাই। এবং অ্যাডভোকেট ফজলুর রহমান বললেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের অধীনে নির্বাচন হলে অনেক সময় এও হতে পারে জামাতকে জিতিয়ে দেওয়া হতে পারে। মানে জামাত কি আসলে ফাইটিং পজিশনে চলে গেছে নাকি সেটি বোঝানো হচ্ছে? সমস্যা কি জানেন, ফজলু ভাই আমার চেয়ে অনেক সংগ্রামী মানুষ, ভেরি ডিটারমাইন্ড। আমি কিন্তু এরকম না। আমি অলমোস্ট অল দ্য টাইম মিডল রোডার, রাস্তার মাঝখান দিয়ে চলতে চাই, চলতে চলতে রাস্তা দেখে দেখে কখনো বাঁয়ে কখনো ডাইনে যাব, এবং যতদূর পারি কারেক্ট থাকবার চেষ্টা করব। তো সেই বিবেচনায় আমি চূড়ান্ত কথা কম বলি, আর পলিটিক্সে কোনো প্রেডিকশন করা উচিত বলে আমি মনে করি না। তাও যদি আবার জনগণের মন নিয়ে প্রেডিকশনের কথা হয়, ইট ইজ সো ক্রিটিক্যাল, সো ডিফিকাল্ট। মানুষের মতো জটিল প্রাণী তো নাই। দ্য মোর ইউ আর ডেভেলপ মিনস মোর ইউ আর কমপ্লেক্স। তারা কমপ্লেক্সিটি না থাকলে ডেভেলপমেন্ট হয় না। তো এই অর্থে আমি বলছি, যেরকম করে ফজলু ভাই বললেন বা আপনিও আমাকে প্রশ্ন করলেন, আই এম সরি, এই প্রতিষ্ঠানটার নাম বলে গেছে, আন্তর্জাতিক রিসার্চ, মানে যারা জরিপ করে, তারা বলছে এই ডাকসু ইলেকশনের পরে সার্ভে করে তাদের মনে হয়েছে ডাকসু রেজাল্টটা যাই হোক না কেন, ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন যখন জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে জামাতের সাপোর্ট এমন সিগনিফিক্যান্ট কিছুই না। কোনো প্রতিষ্ঠান, যেটা আমি নাম বলতে পারছি না সেজন্য আমাকে কেউ হয়তো চ্যালেঞ্জ করতে পারে, কোনো প্রতিষ্ঠান এমনও বলেছে জামাতের ভোট কিছু বাড়েইনি, এবং একটা প্রতিষ্ঠান দেখলাম কমেছে। হ্যাঁ, একটা বলেছে কমেছে। এখন আমি ধরেন মাঠ থেকে যদি বলি, এই সমস্ত জরিপ টরিপ তো আসলে হয় না, বহু জরিপ ভারতে বলেন, এখানে বলেন, পাকিস্তানে বলেন, উল্টাপাল্টা হয়েছে, একদম ঠিক হয়নি। তা আমি যদি এখানে মাঠের কথা বলি, আমি যেটা দেখছি তা হলো কি, এটা খুবই সত্যি কথা। ফজলু ভাই যেহেতু ওই দলটা করেন, হয়তো এরকম করে বলতে পারেননি বা বলেন না, বা পার্টি ডিসিপ্লিনের বাইরে চলে যায়। গত 14 মাসে বিএনপির কাছে মানুষের যদি বা কিছু এক্সপেকটেশন ছিল, বিএনপি তার কাছে যেতে পারেনি, থাকতে পারেনি। প্রচুর পরিমাণে চাঁদাবাজি এবং
দখলদারিত্বের অভিযোগ উঠেছে। বিএনপিকে যদি আপনি প্রশ্ন করেন তখন বলবে কারণ জামাত কি করেনি, কিন্তু পারসেপশনটা কীরকম হয়েছে আমি বলছি মানুষের সাথে আপনি ধরেন একটা সার্ভে করেন 100 জন লোক, স্যাম্পল স্টাডি যেভাবেই করেন, বেশিরভাগ লোক মনে করে জামাত যদি ক্ষমতায় যায় তাহলে দুর্নীতি কমবে। এই যে আপনাকে কথাটা বললাম, যদি ক্ষমতায় যায় দুর্নীতি কমবে, এই যে আমি বললাম, এটা একটা আমার সম্পর্কে বিরাট মিসকনসেপশন তৈরি করে ফেলবে। এই তো জামাতের পক্ষে একটা বলল, আমি কিন্তু আমার কথা বলছি না, পাবলিকের পারসেপশন। কেন? মানে ওরা গ্রামে গ্রামে গিয়ে বলছে দেখো আমাদেরও তো 2 জন মন্ত্রী ছিল বিএনপির সঙ্গে, তাদের নামে কোনো অভিযোগ আছে, তাদের নামে কোনো মামলা হয়েছে, আমাদের ছেলেরা যেখানে থাকে তাদের নামে কোনো অভিযোগ আছে, এগুলো বলে, এগুলোর ইম্প্যাক্ট হয়। ঢাকা ইউনিভার্সিটিতে এই যে রেজাল্টটা হলো, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না, এটার অনেক রকম সমালোচনা করে অনেক সাইড দিয়ে করতে পারবেন, কিন্তু জামাত বা শিবির ভোটে জিতেছে। এই যে জেতাটা হলো সেইটা থেকে আপনি আবার ইনফার করলেন যে তাহলে জাতীয় রাজনীতি ওরকম হয়েছে। তো মাহমুদুর রহমান মান্না 2 বার ডাকসুর ভিপি হয়েছে, চাকসুর জিএস হয়েছে একবার, আমার তো পার্টি হয়নি। আশরাফ স্বাধীনতার পতাকা তুলেছিলেন ডাকসুর ভিপি, যা সত্য হয়নি। মুদারিস ইসলাম সেলিম ডাকসুর ভিপি ছিলেন, সিপিবি তো অত বড় পার্টি হয়নি। ডাকসু ভোট দেখে এটা বলা যাবে না। বাস্তব ক্ষেত্রে যদি হয় বেশি হলে আমার কাছে মনে হয় ধরেন জামাতের আগে পার্সেন্টেজে ভোট ছিল সে 7, ওটা হলো ডাবল করে দেন আপনি, 14, 15, 20 করেন, তাও কিন্তু যদি আপনি ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশন ফার্স্ট পাস্ট দি পোস্ট যে সিস্টেম এখন ভোট হয় তা ধরেন, তাহলে তাতে বিএনপি মেজরিটি সিট পেয়ে জিতবে। এটা হচ্ছে আমার কাছে মনে হয় এটা সত্যি। কিন্তু কেউ যদি বলে আপনি কি এটা মনে করেন যে হবেই, আমি এরকম বলবো কেন, কিন্তু আমার মনে হয় তাই হবে, সেটা আমি বলছি। কিন্তু মান্না ভাই, আপনিই বলছেন যে গত 14 মাসে বিএনপির প্রতি মানুষের যে এক্সপেকটেশন সেটা বিএনপি প্রত্যাশা পূরণ করতে পারেনি, তারপরেও মেজরিটি সিট পাবে। বিকল্প কি? বিকল্প জামাত না, বিকল্প জামাত হয়ে ওঠেনি। বহু জায়গাতে এরকম আছে, ধরেন বিএনপির যে প্রার্থী আছেন তার যে ক্লাউডটা তৈরি হয়েছে, তাকে যেভাবে মানুষ চেনে জানে পরিচিত, ওরকম করেও বিএনপি একেবারে জামাতের কোনো ফিগারই নেই। আর জামাত যে দুটো বিষয় নিয়ে এখন লড়াই করছে এতই অস্পষ্ট ধোঁয়াশা, আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে একটা জনসভা করেন, আপনাকে কেউ চেনে না ভালো করে, বলেন ভাই আমি সময় টিভি থেকে আসছি, আপনাদের সাথে কিছু মত বিনিময় করতে চাই, আপনার হাতে একটা মাইক্রোফোন আছে, বলেন আপনার পিআর কে বোঝেন, একটা লোক যদি হাত তোলে, আপনি তাদেরকে বলেন পিআর সিস্টেমে ভোট হলে কেমন হবে, তো ওরা বলবে এটা কী জিনিস আমরা তো তাই জানি না। আমার এইবারের এক্সপিরিয়েন্স, আমি তাদেরকে প্রশ্ন করছি আপনারা পিআর নিয়ে আজকে এত সিরিয়াস যে বলছেন পিআর যদি না হয় ভোটই করতে দেবো না, অন্য সময় বাদ দেন, গত 13 মাসে তো এটা বলেননি, হঠাৎ এই 2 মাসের মধ্যে এত সিরিয়াস হলেন কেন? আপনি এদিক দিয়ে বলবেন আপনি খুব ইমানদার, আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো খারাপের বিতর্কের মধ্যে আমি ঢুকছি না, আপনার স্বাধীনতা যুদ্ধের ভূমিকার মধ্যেও আমি ঢুকছি না, কিন্তু আপনি এখন যেটা বলছেন সেটাও তো আপনি সেরকম করে ভাবছেন না। এরকম আরও প্রশ্ন তাদের সম্পর্কে করা যায়, যেটা পলিটিক্যাল ফাইট যদি হয় আমি মনে করি সেই জায়গাতে জামাতের অনেক প্রশ্নের মুখোমুখি হতে হবে। জি, অ্যাডভোকেট ফজলুর রহমান, খুবই কম সময় হাতে আছে, 3 মিনিট সময় পাবেন আপনি। জামাত ক্ষমতায় গেলে দুর্নীতি কমবে বলে মানুষ মনে করে, এটি মান্না ভাই বললেন মানুষের সাথে কথা বলে। আপনি একজন মানুষ, আপনি একটা ব্যাংক ডাকাতি করলেন, একটা ইন্স্যুরেন্স কোম্পানি লুট করলেন, আপনি হাউজিং করে শত শত কোটি টাকার মালিক হইলেন, আপনি রাজশাহীতে 13,000 কোটি টাকার প্রতিষ্ঠান দখল করলেন। আমি আরেকজন মানুষ, আপনার প্রতিদ্বন্দ্বী, আমি জেল জুলুম খাইতে এসে 10,000 টাকা চাঁদা নিলাম, আমার বউ অসুস্থ, আমার ছেলের কাপড় নাই, নিলাম। আমি একজন রাজনৈতিক কর্মীরা চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই। রাজনীতি চাঁদা ছাড়া চলতে পারে এটা পৃথিবীর ইতিহাসে নাই, রাজনীতি হইতে। তবে বিএনপি চাঁদাবাজিতে যেটা হয়েছে, ছেলেপেলেরা বহুত কষ্ট টষ্ট করে মনে করছে সময় পাইছে, কিছু টাকা পয়সা খাওয়া দাওয়া চলাফেরা ইত্যাদি ইত্যাদি করছে। এখন যে ব্যাংক লুট করছে, আজকেও দেখছি একটা ব্যাংক থেকে লক্ষ কোটি টাকা চলে গেছে, ইসলামিক ব্যাংক থেকে, এবং এদের সমস্ত দায় দায়িত্ব হলো জামাতের লোকের। এরা বেশি
দুর্নীতিবাজ না আমি যে 10,000 টাকা চাঁদাবাজি করছি আমি বেশি দুর্নীতিবাজ? এটা হলো আমার এক নম্বর প্রশ্ন। আমারে মাঠে ছাড়ুক, দুর্নীতিবাজ কারা এটা প্রমাণ করে দিব। আর জামাত তো প্রথমত 54 বছর আগে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধটা যে বাংলাদেশের মানুষ বুইলা জামাতকে আশ্রয় দিছিল, যেটা কাছে আপনারাও পলিটিক্স করেন। এমনকি আমার অনেকগুলা বক্তব্য আছে, জামাত যদি সরিয়ে আন চায় তারা ভোটে আসুক, সবাই মিলিয়া পলিটিক্স করি। কিন্তু জামাত যখন তার অরিজিনাল চরিত্রটা, ওই যে সাপের চরিত্র, যেটা ফুস, মুনির চৌধুরীকে কিভাবে হত্যা করতে হবে, আলিম চৌধুরীকে কিভাবে হত্যা করে তার চোখ তুলে ফেলতে হবে, যেহেতু সে চক্ষু ডাক্তার ছিল, এই কথা, আর কিভাবে 2 লাখ নারীর ইজ্জত হত্যা করার সহায়তা করতে হবে, এই কথা যখন বাংলাদেশে বলতে দিবে, আমাদের মতো মানুষকে ভোট পাইব দূরের কথা, আগে 7% ভোট পাইছে, এবার তার ভোটে মান্না ভাই যত কথাই বলুক 1% কমবে। কাজেই আমি মনে করি এইসব পিআরসিআর বাদ দিয়া একটা ফেয়ার ইলেকশন ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে হোক। কিন্তু সেই ফেয়ার ইলেকশনটা প্রশাসন সাংঘাতিকভাবে, প্রশাসন সমস্ত প্রশাসন, কিন্তু ইভেন চিফ সেক্রেটারি, এটারে কি বলে, মন্ত্রিসভা কি সেক্রেটারি, ক্যাবিনেট, সব হইল জামাতি, সবাই বলতেছে। জি মান্না ভাই, এক মিনিট যেহেতু সময় আছে, একটু শাপলা প্রতীক নিয়ে যেটা আপনার একটা স্ট্যাটাস দেখলাম, অনেকেই এনসিপির নেতারা সাধুবাদ জানাচ্ছেন, তো সেই বিষয়ে একটু যদি বলবেন, যেহেতু ইলেকশন কমিশন বলছে তাদের এটা তো তালিকাতেই নাই, তাহলে কিভাবে? জানি এটা খুব অহেতুক বিতর্ক করা হচ্ছে, কারণ এই প্রতীক তো নাই। দ্বিতীয় কথা, আমি এটা বলি নাই যে আমি ওদেরকে দিয়ে দিতে বলছি। আপনি বলেছেন মামলা করবেন। আমি বাবাকে যখন ওরা এসছে বলেছে, তখনই বলছি, দেখো তোমরা যে ভূমিকাটা শেখ হাসিনার বিরুদ্ধে লড়াইয়ে লাগিয়েছো, যে করেছো, তোমাদের প্রতি আমার রেসপেক্ট আছে। কিন্তু আমি প্রথম চেয়েছি আমি তোমাদেরকে ইলেকশন কমিশন দিতে পারবে না। তারপরেও যদি ইলেকশন কমিশন দিয়ে দেয়, আমি তোমাদেরকে এরকম অঙ্গীকার করতে, যেহেতু বারবার বলছিল আমি কোনো মামলা করব না, কিন্তু আমার কথা আমি বলবো যেটা অন্যায় হয়েছে, অন্যায় করা হচ্ছে। অনেকে আবার বলছেন যে আপনি মামলা করবেন না, কিন্তু আবার এটা নিয়ে বলার একটা সুযোগ থাকবে যে যদি প্রতীকের তালিকায় না থেকে যদি দিয়ে দেওয়া হয়, তখন তো প্রশ্নটা উঠবে। সেটা আমি তুলব না, সবাই তুলবে, তাতে তো আবার কিছু করার নেই। কিন্তু আমি দিয়ে দিলে বলবো যে দেওয়াটা ন্যায্য নয়, কিন্তু মামলা করছি না, শুধু তাদেরকে রেসপেক্ট দেখিয়ে। ওকে, সবাইকেই ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।